নির্বাচনের দিনক্ষণ নিয়ে যখন আলোচনা বাড়ছিল ঠিক তখনই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে একটা রাজনৈতিক মহল। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি কি ভাবছে তা এখনো জানা যায়নি। আজ আমরা ভোটে ট্রেনের সব বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে শুরুতে আমরা দেখে নেব রাজনৈতিক মাঠে কি কথাবার্তা আছে সেসব বিষয় নিয়ে। শুরুতে দেখে আসবো বেশ কিছু দল আজকে কিন্তু কথাবার্তা বলেছেন। তার মধ্যে শুরুতেই দেখব যে নুরুল হক নূর, তিনি আজকে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আর কোনো আপোষ করা হবে না এবং তার জন্য যা করা দরকার সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। আজকে জাতীয় পার্টির নেতা জি এম কাদের তিনি বলেছেন কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই এবং সেটা কিন্তু তিনি আজকে একটা স্পষ্ট বার্তায় দিয়েছেন। বিএনপির নেতা রুহুল কবির রিজভী তিনি জানিয়েছেন নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার এবং তারিখ যাতে দ্রুত দেওয়া হয় সে আহ্বান কিন্তু তিনি করেছেন। এবং সৈয়দ মোহাম্মদ রিজওয়াল করিম যিনি চরমনের পীর, তিনি বলেছেন জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক না কেন তার আগে সংস্কার করা জরুরি। অর্থাৎ এসব বিষয়ে দেখা যাচ্ছে যে নির্বাচনের যে দলগুলো কিংবা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু একটা আসলে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এসব বিষয় নিয়ে আমরা আজকের ভোটের ট্রেনে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান, যুক্ত হব তার সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে সাম্প্রতিক আসলে একটা বিষয় কিন্তু আলোচনার তুঙ্গে, যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন এবং নিষিদ্ধের ব্যাপারটা আসলে যৌক্তিকতা কতটা আপনি দেখছেন? আসলে বাংলাদেশে 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিষয় খুব বেশি সিরিয়াস, যে রাজনৈতিক দলগুলো অধিকাংশই তারা আলোচনা করছে গত 15 বছরের যে গুম খুন এবং অপরাজনীতি, গণতন্ত্রকে ভেঙে ফেলার যে রাজনীতি, প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে রাজনীতি, নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার যে রাজনীতি, এগুলোর বিরুদ্ধে একটা ব্যাপক অভিযোগ তৈরি হয়েছে বিধায়িত 5 আগস্ট হয়েছে। তো কিন্তু 5 আগস্টের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর যে ডিমান্ড ছিল, যারা 5 আগস্ট কেন্দ্র করে গত সরকারের বিরোধিতা করেছে, লড়াই করেছে গত সরকারের বিরুদ্ধে, যারা গত সরকারের অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে মানে রাজপথে দাঁড়িয়েছে, তাদের একটা বক্তব্য ছিল, তাদের বিভিন্ন রকম বক্তব্য আছে। তার মধ্যে মানে কিছু বক্তব্য ছিল যে বক্তব্যগুলো গত সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল। সো এই অভিযোগগুলোর ব্যাপারে মানে করণীয়টা আসলে বর্তমান সরকারের দায় ছিল। এই যে সরকার তৈরি হয়েছে, এই সরকার কিন্তু প্রধানত যে সরকার মানে পতন হয়েছে, সেই সরকারের পতন থেকে কিন্তু এই সরকারের ভিত্তি। সো এই সরকারের একটা দায় ছিল যে আসলে মানুষের ডিমান্ডগুলো কী এবং সেই ডিমান্ডগুলো অনুযায়ী তাকে বাস্তবায়ন করা। কিন্তু দেখা গেছে যে গত 8-9 মাসে দেখা গেছে যে সরকারের কাছ থেকে সংস্কার বলেন, বিচার বলেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে যে মানে ব্যবস্থা গ্রহণ, বিশেষ করে যাদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যথার্থভাবে যা প্রমাণ করা যেত, সেই প্রমাণ করাটার ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি, বিচার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি, অভিযুক্তদেরকে আটক রাখার ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি কিন্তু সরকারের কাছ থেকে দেখা যায়নি। বরং অনেকটা দেখা গেছে যে সরকার এক ধরনের মানে দেখা যাচ্ছে অধিকাংশ সময়ে সরকারের ভূমিকাটা ছিল যে তারা যে একটা কর্তৃত্ববাদী সরকারের পতনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, সেটা কিন্তু সরকারের আচরণে বোঝা যায় নাই। তো আসলে এই অভিযোগটা এখন যে ডিমান্ডটা আসছে বাজারে, মানে রাজপথে যে ডিমান্ডটা আলোচনায় আসছে, সেই ডিমান্ডটা কিন্তু আসলে বর্তমান সরকারের মানে ব্যর্থতা থেকে কিন্তু এটা তৈরি হয়েছে। সব বর্তমান সরকারের ব্যর্থতাটা কোথায়? তারা বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি, অভিযুক্তদেরকে আটক রাখার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। ইভেন তারা উল্টো দেখা গেছে যে অনেক সময় এই সরকারকে দেখা গেছে যে তারা এক ধরনের শৈথল্য করেছে, যেখানে মানে অভিযুক্তদেরকে আটক রাখা দরকার ছিল, যেখানে অভিযুক্তদের ব্যাপারে বিচারের ব্যবস্থা গ্রহণ করার দরকার ছিল এবং বিচারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল, যে উদ্যোগগুলো দৃশ্যমান হওয়ার কথা ছিল। এই যে একটা বিষয় আপনি বলছিলেন যে সরকারের যে অগ্রগতি নিষিদ্ধের ব্যাপারটা সেটা আসলে দেখতে পাননি। সরকার কি আসলে শুরু থেকেই চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? মানে নিষিদ্ধ হোক শব্দটা তো সরকারের
আলোচনায় মানে নিষিদ্ধ করার কথাটা কিন্তু ডিফারেন্ট আলোচনা, একটা অন্য আলোচনা। কিন্তু আপনি নিষিদ্ধ করার আগের যে প্রক্রিয়া, আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন বা একটা গোষ্ঠীকে নিষিদ্ধ করবেন, সে নিষিদ্ধ করলে তার ইমপ্যাক্ট কি, নিষিদ্ধ না করলে তার ইমপ্যাক্ট কি, নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু কোনো কিছু নিষিদ্ধ করার একটা প্রক্রিয়াও আছে। সো সেই প্রক্রিয়া হয় আপনাকে এক্সিকিউটিভ অর্ডারে যেতে হবে, না হয় আপনাকে বিচার বিভাগীয় সিদ্ধান্তের মাধ্যমে যেতে হবে, অথবা রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে যেতে হবে, বোঝাপড়ার মাধ্যমে যেতে হবে। সো কোনো না কোনো একটা প্রক্রিয়া নিতে হবে। সরকার কিন্তু গত 9 মাসে মানে এই বিষয়ে যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিল অথবা অন্যান্য রাজনৈতিক দল যারা এই বিষয়টাকে আফল করতে চায়, তাদের এই ডিমান্ডকে সরকার কিন্তু সেইভাবে আমলে নিয়ে কোনো ধরনের মানে যাচাই বাছাই করে নাই। আমার কাছে মনে হয় যে এই ডিমান্ডটা কি বাস্তবায়নযোগ্য কিনা বা বাস্তবায়ন কিভাবে করা যোগ্য হলে কিভাবে বাস্তবায়ন করা হবে, সেটা কিন্তু সরকার যাচাই বাছাই করে নাই এবং যাচাই বাছাই করে দেখে নাই, এবং এটার ক্ষেত্রে প্রয়োজনীয় মনোযোগ অ্যাটেনশনও দেয় নাই। তো সেই অ্যাটেনশন না দিলে তো যারা এই দাবিটা করছে তারা রাজপথে নেমে আসবে, স্বাভাবিকভাবে তারা রাজপথে নেমে আসছে। এখন তারা একটা গোষ্ঠী রাজপথে এসেছে, আবার আরেকটা গোষ্ঠী অন্য কথা বলছে। সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এই ইস্যুতে আমরা নানান রকম বক্তব্য দেখতে পাচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে রাজনৈতিক ঐক্যমত্য হলো একটা প্রক্রিয়া, আপনি যদি এই ধরনের সিদ্ধান্ত নিতে চান, অথবা বিচারের প্রক্রিয়া হলো একটা প্রক্রিয়া যার মাধ্যমে আপনি অভিযুক্তদের যদি অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। আপনি তো একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, সেই প্রক্রিয়াটা কি সেই নিয়ে তো 9 মাসে কোনো অগ্রগতি আমি সরকারের মধ্যে দেখতে পাই না। আজকে এই অশান্তটা পরিবেশ তৈরি হওয়ার, এই অশান্ত পরিবেশ তৈরি হওয়ার পিছনে অনেকটা দায় কিন্তু সরকারের উদাসীনতা। মানে প্রয়োজনীয় ইস্যুগুলোতে সরকার বিচারের ক্ষেত্রে যেমন খুবই গড়িমসি করছে, স্লো, সরকার সংস্কার ইস্যুতে আরও স্লো, নির্বাচনী ইস্যুতে সরকার তো আলোচনা করতেই চায় না। তো সরকারের আসলে এই সরকারকে কেন আমরা মানে 5ই আগস্টের পরে এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসলাম, বা এই সরকারকে কেন আমরা সমর্থন দিলাম, কেন আমরা এই 15 বছর 17 বছর লড়াই করলাম, আমরা যারা অনেকেই মাঠে ছিলাম তারা কেন ছিলাম, কেন আমরা বৈষম্যবিরোধী আন্দোলনে ঝুঁকি নিয়ে আমরা গেলাম? এর পিছনে তো একটা অন্যতম কারণ ছিল যে কর্তৃত্ববাদের বিদায় হবে, গণতান্ত্রিক অধিকার মানুষ ফিরে পাবে এবং মানুষ একটা জবাবদিহিমূলক সরকার পাবে। তা আপনি সংস্কারের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার তৈরি করবেন, আপনি অভিযুক্তদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচারের ব্যবস্থা করবেন, এবং আপনি অল্প সময়ের মধ্যে এই কাজগুলো মোটামুটি সেই প্রক্রিয়াটা আপনি শুরু থেকে দেখছেন না স্যার। একটা বিষয় যে গণহত্যা কিংবা এই ধরনের যে কর্মকাণ্ড, অর্থাৎ জুলাই আগস্ট আমরা যেটা দেখেছি, এরূপ কর্মকাণ্ডের কারণে কি আসলে বিশ্বে কোনো দল নিষিদ্ধ হওয়ার কোনো উদাহরণ আছে কিনা, বিষয়টা আপনার কাছে আমরা জানবো। তবে ভোটে টেনে নেব, ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান। স্যার আবারও স্বাগত। আমরা বিরতির আগে যেই কথাগুলো বলছিলাম যে গণহত্যার দায়ে কোনো দল আসলে নিষিদ্ধ কি এর আগেও হয়েছে কিনা, কি দেখছেন আসলে? আসলে মানে যে খুব সামান্য রাজনৈতিক দলই পৃথিবীতে নিষিদ্ধ হয়েছে। আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেও দেখেছি মানে দল নিষিদ্ধ হওয়ার ব্যাপারগুলো। তো এইটা হলো কি আসলে মানে আপনি বাংলাদেশেও কিন্তু জেনোসাইডের অভিযোগেই বা 71-এর অভিযোগে কিন্তু আওয়ামী লীগ সরকারও একটা দলকে নিষিদ্ধ করেছিল। তো এখন এগুলো কি আপনি কিভাবে দেখবেন? আপনার কনটেক্সট অনুযায়ী দেখতে হবে, কোন কনটেক্সটে কী কারণে কেউ কাউকে নিষিদ্ধ করছে। তো এই নিষিদ্ধের পিছনে কিন্তু অনেক সময় রাজনীতি ছিল যেন তা না। তো আপনি যদি রাজনীতিবিহীনভাবে, মানে আমি বলছি হঠকারী রাজনীতিবিহীনভাবে যদি আপনি সত্যিকারের অর্থেই কারোর অভিযোগের কারণে, কারোর বিরুদ্ধে অভিযোগের কারণে তাকে নিষিদ্ধ করতে চান, তাহলে অবশ্যই একটা নিরপেক্ষ জাজমেন্টের ভিত্তিতে আপনার যাওয়া দরকার। এক্ষেত্রে কিন্তু এই সরকার প্রায় 9 মাস সময় পেয়েছে, 8-9 মাস সময় পেয়েছে। এটা লম্বা সময় অভিযোগটাকে দৃশ্যমান করা, অন্তত মানে যে রাজনৈতিক দলের ব্যাপারে তাদের কাছে অভিযোগ আছে সেই অভিযোগটাকে দৃশ্যমান করার একটা সুযোগ গিয়েছে। সেই সুযোগটা তো আমরা এখনও মানে প্রেক্ষাপটটাই তৈরি হয়নি এই দেশে, যে এইটা একটা মানে যে বিচারিক প্রেক্ষাপট আমি বলছি, অন্য প্রেক্ষাপটের কথা আমি বলছি না, বিচারিক প্রেক্ষাপটটা। তো আপনি কেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন, সেইটা তো বিচারিক প্রেক্ষাপট দরকার মানে তৈরি করার সুযোগ এই সরকারের ছিল, অথবা যদি কেউ দোষী না হয় তাকে মুক্তি দেওয়ারও সুযোগ ছিল। তো আপনি এই সরকারের বড় দায়টা হলো এই সরকার কি মনে করে যে তারা 5ই আগস্টের ভিত্তিতে একটা চরম কর্তৃত্ববাদী সরকারের বিপরীতে মানে মানুষের ব্যাপক আন্দোলনের মুখে এবং ব্যাপক হত্যাযজ্ঞের মুখে
সেই সরকারটা গঠিত হয়েছে। এই স্পিরিটটা ধারণ করে কিনা এই সরকার? আপনি তো ডিমান্ড করতেই পারেন, আপনি বিভিন্ন রকম ডিমান্ড করবেন, কিন্তু সেই ডিমান্ডটাকে জাস্টিফাইড করা, সেই ডিমান্ডটাকে মানুষের কাছে দাবিটাকে কোনো রাজনৈতিক দল বা অল্প কিছু গোষ্ঠীর দাবিটাকে জনগণের দাবি হিসেবে প্রমাণিত করা, এটা কিন্তু সরকারের কাজ। সরকারের কাছে সেই ধরনের নেটওয়ার্ক থাকে এবং সরকারের কাছে সেই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকে, যে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সরকার প্রমাণ করতে পারে যে সে কে দোষী কে দোষী না। অর্থাৎ সরকারের যে বিচারিক প্রক্রিয়া সেটা আসলে তেমন দেখতে পাচ্ছেন না। স্যার, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। যেমন জাতীয় পার্টি আসলে বলছে যে তাদের ছাড়া আসলে নির্বাচনে যাওয়াটা আসলে নতুন ফ্যাসিবাদী আচরণ হতে পারে, এবং বলা হচ্ছে যে তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় না। জাতীয় পার্টি কি কোনোভাবে রাজনীতি থেকে সরে পড়ছে? সরে পড়ছে না রাজনীতি। জাতীয় পার্টির তো অনেক আগে থেকেই এটা অকার্যকর হয়ে আছে। জাতীয় পার্টি কিন্তু আপনার 2008-এর আগের নির্বাচনের আগের থেকে অকার্যকর হয়েছে। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের গত 15 বছরের যে কর্তৃত্ববাদী সরকার, সেই কর্তৃত্ববাদী সরকারে একচ্ছত্র সমর্থন দেওয়ার কারণে জাতীয় পার্টি একটা বেআইনিভাবে টিকেছিল। এই বেআইনিভাবে রাজনৈতিকভাবে টিকে ছিল না, কিন্তু সে ছিল একটা প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে, গত সরকারের রাজনৈতিক প্রয়োজনে, গত সরকারের নির্বাচনের প্রয়োজনে, গত সরকারের বৈশ্বিকভাবে একটা এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরির প্রেক্ষাপটে কিন্তু জাতীয় পার্টিকে অনেকটা বাঁচিয়ে রাখা হয়েছিল। সেই জাতীয় পার্টির তো এখন যদি জাতীয় পার্টি নানান ধরনের কথা বলছে, কিন্তু তাদের তো এই কথাগুলো গত 15 বছর বলা দরকার ছিল। জাতীয় পার্টির এই GM কাদের যখন উনি নির্বাচনের ইস্যুতে ভারত থেকে এসে বললেন যে উনি কোনো কথা বলতে পারবেন না, কথা বললে ওনারা বলবেন, উনি কোনো কথা বলার অধিকার রাখেন না বা কথা বলতে চান না, একটা দেশের রাজনৈতিক দলের প্রধান যদি এই ধরনের কথা বলেন, সেই রাজনৈতিক দলটার অবস্থা কি এবং তার দলের প্রধানের অবস্থা কি সেটা কিন্তু আমরা অনেক আগেই বুঝেছি। অর্থাৎ জাতীয় পার্টি নিজের জন্য নিজেই দায়ী, যেটা আপনি বলছেন। একটা সবশেষ একটু আমরা স্যার আরেকটা বিষয় একটু জানতে চাই যে বিএনপি বলছে যে নির্বাচন নিয়ে আসলে তালবাহানা হচ্ছে, সেই তালবাহানাটা কি আপনি আসলে দেখছেন? ছোট করে একটু জানতে চাই। আমি মনে করি ইতিমধ্যে জাতীয় পার্টিও অভিযুক্ত একটা দল, যারা গত 3টা নির্বাচনে একাই একটা কর্তৃত্ববাদী সরকারকে টিকে রাখার পিছনে দায় আছে, তাদের মারাত্মক দায় আছে। সুতরাং জাতীয় পার্টির ব্যাপারেও তো আঙুল উঠানোর প্রয়োজন আছে, সেই কথা তো কেউ বলছে না। কিন্তু সাথে সাথে বিষয়টা হলো নির্বাচনের ক্ষেত্রে সরকার কিন্তু তালবাহানা করছে, কারণ সরকার তো নির্বাচনের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট তারিখ দিতে পারতো, কোনো প্রয়োজনে সে তারিখ পরিবর্তন হতে পারে, কিন্তু সরকার তো সেটা করছে না। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা, নির্বাচন করা অথবা সংস্কার করা, এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য দরকার ছিল। সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া না করে, সেই বোঝাপড়ার উদ্যোগ না নিয়ে, এবং উদ্যোগটা খুব সামান্য মাঝে মাঝে হঠাৎ করে যখন প্রয়োজন হয় নেয়, কিন্তু সেটার যে একটা ধারাবাহিকতা দরকার ছিল সেটা কিন্তু এই সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। সেটাই মূল প্রবলেম এই সরকারের, এবং এই ক্ষেত্রে সব সমস্যাগুলো তৈরি হচ্ছে। সরকারকে আন্তরিক হতে হবে। সে যে 5 আগস্ট কেন্দ্রিক সরকার, সে তো গত সরকারের ধারাবাহিকতা না। অনেক সময় সরকারের আচরণ দেখলে মনে হয় এই জন্য গত সরকারের ধারাবাহিকতা চলছে। আমরা সেইটাকেই আমার মনে হয় যারা আন্দোলন করছে, যারা নানান দাবি করছে, তারা গণতন্ত্রমুখী হওয়া দরকার, এবং তাদের উচিত এই সরকারকে গণতান্ত্রিক করা এবং সরকারকে জবাবদিহিতার অধীন করা, যে সরকার যে কাজগুলো করছে এই কাজগুলো ঠিক আছে কিনা, সরকার কোন প্রেক্ষাপটে করছে, কিসের ভিত্তিতে করছে, তার জবাবদিহিতা সরকারের নেওয়া দরকার। তাহলেই কিন্তু আমরা আমার কাছে মনে হয় যে দাবিগুলো রাজনৈতিক মঞ্চে আসছে, সেই দাবিগুলোর অধিকাংশই বাস্তবায়ন হয়ে যেতে পারত। অর্থাৎ সরকারের আসলে সুনির্দিষ্ট তারিখটা ঘোষণা করা উচিত। স্যার, আজকে আমরা একেবারেই শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আজকে আমাদের ভোটের ট্রেনে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান। নিব ছোট একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা এবার আলোচনা করব নেত্রকোনা 5 নিয়ে, যেটা সংসদীয় আসন 161 এবং পূর্বধুলা উপজেলা নিয়ে এই নেত্রকোনা 5, যেখানে মোট ভোটার আছেন 2,24,525 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,14,268 এবং নারী ভোটার কাছাকাছি 1,10,267 জন। আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি ছিলেন জানাচ্ছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যদি আগাতে হয়, সেক্ষেত্রে যেই বিচারিক প্রক্রিয়া সহ অন্যান্য যে প্রক্রিয়া আছে সেগুলোর ব্যাপারে হয়তো আগানোর পর দলটি হয়তো নিষিদ্ধ হতে পারে। তবে বিশ্বের আসলে যে ইতিহাস, সেখানে বলা হচ্ছে যে এই যে গণহত্যা কিংবা যেই ঘটনাটা আসলে বাংলাদেশে ঘটেছে, সেক্ষেত্রে বলাই যায় হয়তো সেদিকেও যেতে পারে। তবে পুরোটাই আসলে প্রক্রিয়ার মধ্য দিয়ে আগাবে বলে তিনি মনে করছেন, এবং সরকারকে একটি নির্বাচনের যে রোডম্যাপ কিংবা নির্দিষ্ট তারিখ সেটা ঘোষণার জন্য তিনি আহ্বান করেছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।